অন্ধকার কোনো ঘর থেকে কারো বীভৎস চিৎকার ভেসে আসছে। মস্ত বড় এক গুদাম ঘরে বিলাসবহুল এক রুমে বসে আছে আশমিন। তার পাশে কোনো রুম থেকে কারো আর্তনাদ ভেসে আসছে। সোফায় বসে হাঁটুতে দু হাতে ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে আশমিন। সানভি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে। অথচ আশমিন গুনগুন করে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ করে সোজা হয়ে বসলো আশমিন। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখার জন্য ব্যস্ত হয়ে গেল। সানভীর বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নিল। আশমিনের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরেই যাবে স্যার। তাহলে তোমার কপালে দুঃখ আছে সান, মরতে পারবেও না। মারতে থাকো। অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও, সুস্থ করে আবার মারো। যতক্ষণ মুখ না খুলছে এভাবে চলতে থাকবে। সানভি হন্তদন্ত পায়ে চলে গেল ডাক্তার ডাকতে। মিনিট দশেক পর ডাক্তার নিয়ে একটা অন্ধকার নোংরা রুমে প্রবেশ করলো সানভি। একটা মাঝবয়সী লোককে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দেখে চেনার উপায় নেই। আশমিনের নির্দয় লোকগুলো সারা মুখ থেতলে দিয়েছে, দাঁত পড়ে গেছে কয়েকটা। ডাক্তার নিজেও শিউরে উঠল। এভাবে কেউ কাউকে মারে? কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। এভাবে ঝুলিয়ে রাখলে ট্রিটমেন্ট করব কিভাবে? নামিয়ে শুয়ে দিন প্লিজ। সানভীর কপালে চিকন ঘামের দেখা দিল। কাপা কাপা চোখে রুম সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো। শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, যা করার এভাবেই করুন, নিচে নামানো যাবে না। ডাক্তার আর কিছু না বলেই নিজের কাজ করতে লাগলো। সে জানে যে বলেও কোনো কাজ হবে না। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লোকটার কোনো হুঁশ নেই। আশমিন তীক্ষ্ণ চোখে সব কিছু দেখে চলছে। শত রেগে গেলেও আশমিন নিজের চেহারা তা কখনোই প্রকাশ করে না। নিজেকে সবসময় রাখে শান্ত। কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নূর তো উঠে পড়ে লেগেছে তাকে ধ্বংস করতে। এই যে এখন ধৈর্য ধরে 2 ঘন্টা যাবৎ তার রুম তল্লাশি করে চলছে। ঠিক কী খুঁজবে তা আশমিন জানে। হাজার খুঁজলেও নূর কিছুই পাবে না, আশমিন তাও জানে। তবুও সে একধানে নূরকেই দেখে যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে নূর এখন রীতিমতো রাগে ফুঁসছে। আর নূরের রাগে ফেস দেখে মুচকি হাসছে আশমিন। সেই মুহূর্তে আবার সানভীর আগমন। জ্ঞান ফিরেছে স্যার, যাও আমি আসছি। আশমিন নিজের শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে সেই অন্ধকার রুমে ঢুকলো। লোকটা তাকে দেখে থরথর করে কাঁপছে। আশমিন ইশারা করতেই গার্ডগুলোর মধ্যে কয়েকজন এসে লোকটাকে নামিয়ে দিল। আশমিনের সামনে রাখা একটি চেয়ারে বসিয়ে দিয়ে আবার নিজেদের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। আশমিন লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলল, কেমন আছেন ড্রাইভার আঙ্কেল? আশমিনের কেমন আছেন শুনে ড্রাইভার মতিন মিয়া থরথর করে কাঁপতে লাগলো। মুখে কিছু না বলতে পারায় বারবার হাত জোড় করে মাপ চাইতে লাগলো। আশমিনের ঠোঁট বাঁকিয়ে হাসলো। চেহারের পিছনে মাথা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, দীর্ঘ 20 বছর যাবৎ নুন খেয়েছেন তাদের সাথেই বেইমানি করলেন আঙ্কেল? ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। আশমিনের গলায় দুঃখী দুঃখী ভাব। সানভি পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে ফেলল। আশমিনের দুঃখী গলা শুনে ভীত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন আফসোসের স্বরে বলল, আমার আপনাকে মারতে ইচ্ছে করছে না আঙ্কেল। আর কয় বছরই বা বাঁচবেন বলুন? এখন আর আপনাকে মেরে লাভ কি? আমি বরং আপনার 2 ছেলেকে মেরে ফেলি। লোকটা ভয়াত্মক চোখে তাকালো আশমিনের দিকে। অস্পষ্ট গলায় গুঙ্গিয়ে কিছু বলার চেষ্টা করলো বারবার, কিন্তু আশমিন সেই আকুতি শুনল না। সে পায়ের উপর পা তুলে পা নাচিয়ে গার্ডকে ইশারা করলো। সাথে সাথে সেখানে 22 বছরের এক যুবককে নিয়ে হাজির হলো গার্ড। ছেলেটার হাত পা বাঁধা, দেখেই বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে। মতিন মিয়া ছেলের এমন দুর্দশা দেখে ডুকরে কেঁদে উঠল। এই ছেলেদের জন্যই তো রাফসান শিকদারের মতো মানুষের সাথে বেইমানি করেছে। তার বাপ আজ তাকে এনে এখানে দাঁড় করিয়েছে।
আশমিন রিভলভার হাতে নিয়ে ঘাড় কাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো সান। গরমে গলা শুকিয়ে গেছে একবারে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল আশমিন। দুটো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা এলিয়ে দিল ঘাড়ের দিকে। সানভি ইশারা করতেই একজন এক বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল আশমিনের হাতে। আশমিন 2 চুমুক দিয়ে মতিন মিয়াকে শান্ত গলায় বলল, সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া অস্পষ্ট গলায় বলল, আমি সত্যিই জানি না সে এখন কোথায়। বিশ্বাস করুন বাবা। তবে সে দেশে নেই। কোন দেশে আছে জানি না, তবে কিছুদিনের মধ্যেই সে দেশে ফিরবে। তার সাথে আর কে কে জড়িত? আশমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতিন মিয়া। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকানো। আশমিন শক্ত গলায় বলল, এটাই আপনার শেষ সুযোগ। মতিন মিয়া মাথা নিচু করে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি বিশ্বাস করবেন না। আপনি বলুন। আপনার মা কামিনী চৌধুরী আর লারার বাবা। চোখ বন্ধ করে ফেলল আশমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করে পরপর 5-5টা শ্যুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ডুকরে কেঁদে উঠল। ছোটার জন্য ছটফট করতে লাগলো বারবার। শত হোক নিজের বাবা তো। তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আশমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ। তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে। আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ। তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমার গায়েও বিশ্বাসঘাতকের রক্ত বইছে। কিন্তু আমি তা করব না। সব মানুষ এক হয় না। যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আশমিনের দিকে। ধরা গলায় বলল, আমি আপনাকে প্রমাণ করে দিব আমি বাবার ছেলে হলেও বিশ্বাসঘাতক নই। আশমিন মলিন হাসল। ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আশমিনের পিছু পিছু আসলো। আশমিনের মনের ভিতরে যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পারছে। কিন্তু আশমিন ঠিক আগের মতোই শান্ত গম্ভীর। এদিকটা সামনে নিও শান, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে। সানভির দ্রুত জবাব। আশমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল, দরকার নেই, আমি একা যেতে পারবো। আশমিনের গাড়ি চলে যেতেই সানভি আরও 4টি গাড়ি আশমিনের পেছনে পাঠিয়ে দিল। এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আশমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আশমিনকে বিধ্বস্ত অবস্থা দেখে চিহ্নিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরী কপালেও ভাঁজ পড়েছে। আশমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আশমিনকে দেখে ভুরু কুঁচকে ফেলল। আশমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আশমিনের সামনে দাঁড়াতেই আশমিন মলিন হাসল। ক্লান্ত গলায় বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আশমিনের এমন হালকা গলা শুনে কেঁপে উঠল নূর। জরুরি চোখে পর্যবেক্ষণ করলো আশমিনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভাঙ্গুর লাগছে। নূর এগিয়ে গিয়ে আশমিনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আশমিন তাদের মধ্যকার ফাঁকাটুকু ঘুষিয়ে নূরকে শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিছু না বলে আশমিনকে শান্ত হতে সময় দিল। আশমিনের বুকের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময়ে এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময় মানুষকে দূরছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আশমিন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসল। নূর গভীর মনোযোগ নিয়ে পর্যবেক্ষণ করল পুরোটা। আশমিন বরাবরের মতো শান্ত গলায় বলল,
তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনও বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধ বোধে ভোগো। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলোও কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপরগতা ওই কথাগুলোকে মলিন করতে পারিনি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলে যেভাবে এসেছিলে ঠিক সেভাবেই চলে গেল আশমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখল আশমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে এভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আশমিন। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আশমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে। ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আশমিন অবাধ বিচরণ করছে নূরের উপর। দুজনের নিঃশ্বাসের পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আশমিন নূরের বুক থেকে মুখ তুলে আশমিনের ওষ্ঠদ্বয় দখল করে নিতেই নূর আশমিনকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। হুট করে আশমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরে পড়া পানির বিন্দু বিন্দু এক একটা মুক্ত দানা মনে হচ্ছে আশমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছড়িয়ে দিয়ে নূরকে কোলে তুলে নিল আশমিন। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে নূর। আশমিনের কোল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করতেই আশমিন বাঁকা হাসল। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলল, মোচড়ামুচড়ি করে লাভ নেই, বাসর করতেই তো এসেছো। এখন তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি আবার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতেও হলো না, ট্রাইব বাসর হবে, আগুনের ভেজা বাসর। নূর হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিলঘুষি দিয়েও আশমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকেই ভর্ৎসনা করতে লাগলো। তাহলে অন্তত খামচে খামচে এই অশুভ লোকের চেহারা নকশা বদলে ফেলা যেত। সেদিন এক অন্য আশমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য অসভ্য অসভ্য। পরের দিন থেকে দুজনের ঠান্ডা জ্বর লাগিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলল। আশমিনকে দেখে সানভীর মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বর বাঁধানো কি হলো আজব? এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আশমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেলল। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আশমিনকে বকে গেল। কয়েক হাজার অভিশাপ দিয়ে ক্ষান্ত হলো না। আশমিনের কাবার্ডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখেই সে পিছলে গিয়েছিল। 2 দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর মানেই হয় না। অথচ আশমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। একবেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপোকাত করে ফেলল। আশমিন কয়েকবার বিড়বিড় করে বললেও ফেলল, বইয়ের অভিশাপ, বইয়ের অভিশাপ। তারপর থেকে টানা 7 দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আশমিনকে এড়িয়ে চলছে এ কয়দিন। আশমিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করে আশমিন এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল নূরকে। দীর্ঘ শ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশে মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সব কিছু স্বাভাবিক থাকতে পারত। অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে। ফোনের স্বপ্নে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। বলো অমি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আশমিন ছাড়ের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যেই উধাও। তাদের খোঁজা বন্ধ করো অমি। আপাতত তোমার ছেলের উপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। অমি ফোন রাখতেই নূর চাঁদ দেখায় মনোযোগ দিল। এ খেলার শেষ ধাপে আপনি আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। বাঁকা হেসে সকালের নাস্তার টেবিলে আশমিনকে সবার আগে উপস্থিত হতে দেখা গেল। নিজের মতো করে গুনগুন করছে সে।
নূর রেডি হয়ে এসে বসলো তার চেয়ারে। আশ্বিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়ার মনোযোগ দিল। আমজাদ চৌধুরীর ছেলের মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরীর সেদিকে ধ্যান নেই, সে নিজের মতো খেয়ে যাচ্ছে। একজন গার্ড এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা এনভেলাপ। কামিনী চৌধুরী ভুরু কুঁচকে সেদিকে তাকালো। এখানে আপনার সাইন লাগবে ম্যাম। গার্ডের কথায় রেজিস্টারি খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভিতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার, হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্দিহীন গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারল না। অতিরিক্ত শখে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে 350 কোটি টাকার হেরফের করার জন্য তাকে কোম্পানিকে 400 কোটি টাকা ফেরত দিতে হবে, তাও আগামী 2 মাসের মধ্যে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালো। আশ্বিন একটা পেপার আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলল, ওসব বাদ দাও আব্বু, এখানে একটা সাইন লাগবে, তাড়াতাড়ি করে দাও তো। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকালো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আব্বু। ওহ, আরেকটা কথা, আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো। মিসেস চৌধুরীও থাকবে, তবে নূরের নাকি একটা ননদ লাগবে, তাই তোমার একটা বিয়ে করা দরকার। ছানবি কিছু ছবি দিবে, দেখে পছন্দ করে রেখো। নূরের বিষম লেগে পানি তালুতে উঠে গেল। কামিনী চৌধুরীর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশ্বিনের দিকে। আমজাদ চৌধুরী ছেলেকে ধমক দিতেও ভুলে গেল। আশ্বিন নূরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল।